সাল 1940। মর শালা ডাইনি, মর ডাইনি, মর মর। আমার বাড়িতে এসে আমাকেই শেষ করার ধান্দা করেছিলি, হ্যাঁ? অন্ধকার ঘরের ভিতরে নিজের স্ত্রীর গলার শ্বাসনালী রোধ করতে করতে কথাটা বললেন শশীভূষণ সাহা। অন্ধকার ঘরে জমিদারের মতো পালঙ্কে শুয়ে ঘুমোচ্ছিলেন মণিবালা দেবী। শরীরটা বিগত কয়েক মাস ধরে খারাপের দিকে যাচ্ছিল। সবসময় ক্লান্তি অনুভব করতেন, যার প্রভাব নিজের চেহারাতেই পড়েছিল। কয়েক মাসের মধ্যে ওজন প্রায় অর্ধেকে নেমে এসেছিল। কিন্তু মাঝরাতে হঠাৎ এহেন অকস্মাৎ আক্রমণে তিনি বেশ থতমত খেয়ে গেলেন। কিছু বুঝে ওঠার আগেই কণ্ঠনালী রোধ হয়ে গেছে। মুখের উপর ঝাপসা দৃষ্টিতে নিজের স্বামীর মুখটা দেখতে পাচ্ছিলেন। একটু একটু করে বাতাস ফুসফুসে প্রবেশ করা বন্ধ হচ্ছে। শশীভূষণের শরীরটাও ঘেমে এসেছে। গমিয়ে উঠলেন মণিবালা দেবী। অদূরে দাঁড়িয়ে আছেন সেই জটাধারী কৃষ্ণ বস্ত্রের লোকটা, আর দূরে দরজার কাছে দাঁড়িয়ে আছে তাদের আদরের 7 বছরের মেয়ে। বাইরে ক্রমাগত বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘের ডাক শোনা যাচ্ছে। ঝড় হচ্ছে বেশ ভালোই। বিছানার পাশে জ্বলমান একমাত্র মোমবাতির আলোটা দপদপ করে জ্বলছে। শশীভূষণ বাবু বিস্ফারিত চোখে আরো বল প্রয়োগ করতে করতে বললেন, এই মেয়েগুলো হলো সব কাঁকড়ার জাত, কিছুতেই মরতে চায় না। মর মর। অবশেষে ব্যর্থ চেষ্টা করতে করতে মণিবালা দেবীর হাত পা ছটফট করতে করতে একসময় স্তব্ধ হয়ে গেল। টলমল করতে থাকা চোখের কোণে জমাট জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। চোখের কাজলটা একেবারে নষ্ট হয়ে ধেবড়ে গেছে। মুখের ভিতর থেকে কালচে রক্ত উপচে বেরিয়ে এসেছে। হাঁপাতে হাঁপাতে কপালের ঘাম মুছতে মুছতে শশীভূষণ বাবু আবার হাঁপাতে হাঁপাতে বললেন, ঠাকুর ঠাকুর, এইবারে আপনি দেখুন এই এই মরা শরীর নিয়ে আপনি কি করবেন। আপনি তো কি সব করবেন? ও ও ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তার আগে একটা কাজ করতে হবে। এই বলে তিনি পাশের ছোট্ট টেবিলের উপর রাখা অনেকগুলো কাজলের কৌটো থেকে কাজল নিয়ে ওনার চোখে পড়াতে শুরু করলেন। রোগা শুকিয়ে যাওয়া রক্ত ওঠা মুখটা কালো কাজলে আরো ভয়ানক দেখতে লাগছে। শশীভূষণ কাজল পড়াতে পড়াতে বললেন, সারা জীবন সাজতে পছন্দ করতো না, খালি কাজলের ওপর এই রোগের মতো। আচ্ছা আচ্ছা ঠাকুর, পিশাচেরাও কি কাজল পরতে পছন্দ করে? হয়তো ওই জন্য ওর। কথাটা শেষ হওয়ার সাথে সাথে ওনার কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভূত হলো। তিনি পিছন ফিরে তাকালেন। দীর্ঘকায় চেহারাটার মুখে বিস্তর কৃষ্ণকায় দাড়ি গোফের মাঝে এখন একটা স্তিমিত হাসির রেশ খেলে গেছে। কিন্তু ওনার হাতের তর্জনী নির্দেশ করছে দরজার দিকে। শশীভূষণ বাবু দেখলেন ওনাদের একমাত্র মেয়ে অহল্যা দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। কান্না ভেজা চোখে সবটা দেখছে। সন্ন্যাসী গোছের লোকটা আবার শশীভূষণ বাবুর কানে কানে কিসব যেন ফিসফিসিয়ে বললেন। সব কিছু শুনে ওনার চোখটা আবার অন্ধকারে যেন জলজল করে উঠল। তিনি পালঙ্ক থেকে নেমে আস্তে আস্তে এগোতে থাকলেন অহল্যার দিকে। চোখে মুখে পৈশাচিক উন্মত্ততা। নেশার ঘোরে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছেন আর কি। অহল্যা পিছিয়ে যেতে শুরু করলো। আয় আয় মা, ভয় কি? দেখ দেখ, বাবা ডাকছে তো, আয়। অহল্যা তাও দাঁড়ায় না। সেও ভয়ে কাঁদতে কাঁদতে পিছিয়ে যেতে আরম্ভ করেছে। বাইরে এখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। বাড়ির মূল প্রাঙ্গণের সামনে এসে গেছে 2 জন। পিছন থেকে সন্ন্যাসী গোছের লোকটা
তার মায়ের নিষ্প্রাণ কাঠ হয়ে যাওয়া রুগ্ন শরীরটা কাঁধে নিয়ে বেরিয়ে এলেন। তিনি একবার সেদিকে তাকিয়ে বললেন, ওদিকে তাকাস না মা, ওটা তোর মা নয়, ওটা একটা রাক্ষসী। দেখ দেখ কিরকম হয়ে গেছে। ওটা কি তোর মা? তুই বল, ভয় পাস না মা, আয় আয় আয়, বাবার কাছে আয়। অহল্যা আর দাঁড়ালো না। বৃষ্টির মধ্যেই ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে বেরিয়ে গেল। শশীভূষণ বাবু এবারে হাসতে হাসতে বলে উঠলেন, যাকে আপদ বিদে হলো ঠাকুর। ডাইনির মেয়ে হয়তো আর এক ডাইনি ছিল। এত বড় দেউড়ির দায়িত্ব এখন আমার। আচ্ছা ঠাকুর, বলছি আর একবার দেখে বলুন না, আমার আর কোনো প্রাণ সংশয় নেই তো? মানে আমি দীর্ঘ জীবন জীবিত থাকতে পারবো তো? সাধক গোছের লোকটা প্রশ্নের কোনো উত্তর না বলে শুধু ঘাড় নেড়ে মৃদু হেসে মণিবালা দেবীর দেহটা কাঁধে নিয়ে বৃষ্টির মধ্যেই সেই সুবিশাল জমিদার বাড়ি থেকে বেরিয়ে সামনের জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেলেন। এদিকে নিঝুম অট্টালিকায় নিকষ রাতের মায়াবী প্রহরে বিকট অট্টহাসি করতে করতে উন্মাদ ভূতের মতো একলা একলা ছুটে বেড়াতে থাকলেন শশীভূষণ বাবু। কিন্তু আগামী দিনের ললাটের লিখন হয়তো তখনও তিনি জানতেন না। সাল 2025। সন্ধ্যার অমলিন ধূসর আকাশের মধ্যেও সূর্যের শেষ লালচে আভার রেশটা এখনো দিগন্ত জুড়ে ছড়িয়ে রয়েছে। গ্রামের মেঠো পথ ধরে শেষের দিকে এগিয়ে আসছিলেন বৃদ্ধ অবনী মাস্টার। এদিকে দু একজন রাখালের দল গরু চড়াতে আসে, তারাও গরু নিয়ে ফিরে গেল। তিনি হাঁটতে হাঁটতে রোজ বিকেলেই এখানটায় আসেন, তবে আজকে সন্ধ্যা হয়ে গেছে, সূর্যের আলো প্রায় পড়ে এসেছে। হাঁটতে হাঁটতে নিজের মনে মনেই বলে উঠলেন, হে, আজকে ব্যবসাটা বন্ধ করতে করতেই দেরি হয়ে গেল, আজ আর বেশিক্ষণ বসা যাবে না। ওনার বগলের তলায় রাখা একটা ছাতা আর একটা পুরনো বাঁধানো কালো চামড়ার মোড়া ছেঁড়া ফাটা মোটা ডায়েরি। হাঁটতে হাঁটতে তিনি শ্যাওলা ধরা ঘাটের সিঁড়ি বেয়ে নিচে বাঁধানো একটা পুরনো নৌকার উপর বসলেন। এখান থেকে নারায়ণগঞ্জ গ্রামটাকে বেশ ভালো করে চাক্ষুষ করা যায়। চারিদিকে সবুজের ঘেরাটো, কেবল মাঝখানে বেড়া দিয়ে বাঁধানো এই পুরনো সাহাদের বাড়ি। সারা গ্রামের মধ্যে একমাত্র এই বাড়িটাই তৎকালীন সময়ের দোতলা বাড়ি ছিল। ফুরফুরে মৃদুমন্দ বাতাস দিচ্ছে। সবেমাত্র একটা একটা বিড়ি পকেট থেকে বের করে ধরিয়েছেন এমন সময় একটা কণ্ঠস্বর শুনতে পেলেন। মশাই কি এলাকায় নতুন? ঘাড় ঘুরিয়ে দেখলেন উল্টো দিকের সিঁড়ির উপর বসে আছেন একজন কালো চাদর ঢাকা দেওয়া লোক। অন্ধকার হয়ে আসার দরুন ওনার মুখটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। অবনীবাবু সেসব বিষয় অত না ভেবে হাসতে হাসতে বললেন, না না, আমি তো প্রায় 25 বছর এই গ্রামে আছি। আমার নাম অবনী মৈত্র। আমি পেশায় একজন মুদি, কিন্তু এখানে বাচ্চাদের জন্য একটা টোল চালাই। ওই যেটুকু ওদের পড়াশোনা দেখানো যায় আর কি। বাহ, খুব ভালো বিষয়। তো এখানে এখন কি হাওয়া খেতে বুঝি? আমি এখানে মাঝে মাঝেই আসি, জায়গাটা বেশ নিরিবিলি। আসলে এই পিঙ্গল দেউড়ির ঘাটে তো লোকজন খুব একটা আসে না। সবাই নাকি এখানে কিসব ওই ভূত প্রেত আছে, তাই ভয়ই পায় একটু। আর আপনি? আমার কথা স্বতন্ত্র একক। আমি একদিকে তো শিক্ষকও বটে, তাই আমিও যদি এসবে বিশ্বাস করতে শুরু করে দিই তাহলে আর 5 জনের থেকে আমার কি পার্থক্য থাকবে? যদিও এককালে আমারও ভূতপ্রেত নিয়ে একটু আগ্রহ ছিল বলতে পারেন। এসব জিনিস নিয়েও আগ্রহ থাকে মানুষের? অবনীবাবু হাসতে হাসতে
নিজের ডায়েরি খুলে বলতে থাকলেন, এই পিঙ্গল দেউড়ির থান সম্পর্কেই একটা অতীব প্রাচীন গল্প প্রচলিত আছে। আমি অনেকটা গল্পের আকারে নিজের মতো করে সাজিয়েছি। আপনি শুনবেন সেই গল্প? বলুন, একটু সময়টাও কাটবে। অন্ধকার ক্রমশ গাঢ় হয়ে এসেছিল। অবনীবাবু পকেট থেকে একটা ছোট্ট টর্চ বের করলেন। সেটা জ্বালাতেই উজ্জ্বল আলো হয়ে উঠল ওনার আশেপাশের জায়গাটা, কিন্তু চাদর ঢাকা লোকটার জায়গাটা এখনো অন্ধকার হয়ে আছে। অবনীবাবু টর্চের আলোয় পড়া শুরু করলেন। এই ঘটনাটাকে ঠিক ঘটনা না বলে এই জমিদার বাড়ির ইতিহাসও বলতে পারেন। সালটা তখন 1820। এই বাড়ি তৈরি করেছিলেন মহাপ্রসাদ সাহা। তিনি আমাদের এই আমঘাটা গ্রামের তৎকালীন জমিদার ছিলেন। তিনি ব্রিটিশদের থেকে নাকি রায়বাহাদুরও পেয়েছিলেন, যতটুকু শোনা যায় আর কি। ইংরেজরাই ওনাকে এই বাড়িটা তৈরি করতে বেশ সাহায্য করেছিল। তিনি জমিদারি ওনার ছেলের হাতে ছেড়ে তখন এই বাড়িতে এসে থাকতে শুরু করেন। শুরুর দিকে সব কিছু ঠিকঠাকই চলছিল। তারপর থেকে ক্রমে ব্যবসার সাথে সাথে কলকাতাতেও তাদের আধিপত্য বাড়তে শুরু করলো। তখন এই বাড়িতে আর বিশেষ কেউ থাকতো না। হ্যাঁ, এক বৃদ্ধ চাকর হরিদাস এত বড় বাড়িটা দেখাশোনা করত, মাসে মাসে তার বেতনও পেত। এর পরের ঘটনা 1935 সালের। এই বংশের ছেলে ফণীভূষণ সাহা নিজের গুরুদেবের আদেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তিনি বরাবরই একটু সাধু সন্ন্যাসীদের প্রতি অন্ধবিশ্বাস করতেন, যদিও এটি ওনার চরিত্রের একটি সুপ্রতিষ্ঠিত কাঠামোর দিকেই নির্দেশ করত। যাই হোক, তো বিবাহের ঠিক 4 বৎসরের মাথায় তিনি কলকাতার ব্যবসার পাট চুকিয়ে দিয়ে নিজের স্ত্রী মণিবালা দেবীকে এবং ওনাদের 2 বছরের কন্যা সন্তানকে নিয়ে থাকতে এলেন এই বাড়িতে। সেদিনটা ছিল রৌদ্রোজ্জ্বল এবং খুশির দিন। বৃদ্ধ চাকর হরিদাস ওনাদের সাদর অভ্যর্থনা করতে করতে ভিতরে নিয়ে গেল। এরপর সুখে দুঃখে কেটে গেল আরও 5টা বছর। আর তারপর সাল 1940। আসেন ডাক্তারবাবু, আসেন আসেন। দেখেন দেখি আমাকে গিন্নিমার হঠাৎ করেই কি হয়েছে। সাধারণত ইনি তো কলকাতাতেই থাকেন, এখন হঠাৎ এখানে চলে এলেন। গিন্নিমা আসতে চাইতেন বারবার, তাই চলে আইছেন। তা কি হয়েছে কি তোমার গিন্নিমার? আপনি চলেন, দেখতে তো পাবেনি। ডাক্তারের কিরকম একটু অদ্ভুত লাগলো চাকরের কথা শুনে। একেই তো শীতের সন্ধ্যা, তাড়াতাড়ি সূর্যাস্ত হয়ে গেছে, অন্ধকারটা এখনো জমাট গাঢ় হয়ে আসেনি। জুড়িগাড়ি করে সবুজে ঘেরা মেঠো পথের উপর দিয়ে আসতে বেশ সময় লেগে গেল। হরিদাস চাকর লণ্ঠন জেলে জুড়িগাড়ি থেকে ডাক্তারবাবুকে নামিয়ে ঘরের ভিতরে নিয়ে এলেন। তিনি ভিতরে ঢুকে দেখলেন একজন মাঝবয়সী ভদ্রলোক বিশাল পালঙ্কের পাশে বসে আছেন, আর পালঙ্কে শুয়ে আছেন একজন মাঝবয়সী রুগ্ন মহিলা। ডাক্তারবাবু এগিয়ে এলেন খাটের দিকে। শশীভূষণবাবু নমস্কার জানিয়ে বললেন, আসুন ডাক্তারবাবু, দেখুন তো কি সমস্যা। গত 1 সপ্তাহ ধরে শরীর একেবারে অকেজো হয়ে পড়েছে, ভেঙে পড়েছে, কিছু খেতে পারছে না, অল্প অল্প যেটুকু পারছে জলের মতো করে খাচ্ছে, এমনকি কথা বলতেও নাকি ওর কষ্ট হচ্ছে। এত কিছু 1 সপ্তাহের মধ্যে? শুনুন তো দেখি। ডাক্তারবাবু মণিবালা দেবীকে পরীক্ষা করতে শুরু করলেন। পিছনের পুকুরটা থেকে ঝিঁঝি পোকার অবিরত ডাকের আওয়াজ শোনা যাচ্ছে। নিস্তব্ধ এক নিঝুম পরিবেশে ডাক্তারবাবু পরীক্ষা করছিলেন। এমন সময় ওনার নজর পড়ল দূরে দরজার পারে লুকিয়ে দাঁড়িয়ে থাকা অহল্যার দিকে। ছোট্ট মিষ্টি বাচ্চা মেয়ে। ডাক্তারবাবু পরীক্ষা করে কিছুই ধরতে পারলেন না। তবে যাওয়ার আগে তিনি শশীভূষণ বাবুকে আলাদা করে গোপনে ডাকলেন। দেখুন শশীভূষণ বাবু, আমার মনে হচ্ছে শারীরিক কোনো সমস্যা নেই, বিষয়টা
অন্যরকম কিছু হতে পারে। অন্য রকম বলতে? দেখুন, আমার ডাক্তার হয়ে বলা উচিত নয়, তবে বিষয়টা আমার অলৌকিক গোছের লাগছে। আর হ্যাঁ, এর জন্য কোনো দক্ষিণা লাগবে না। ধন্যবাদ, আজ আসলাম। আড়াল থেকে সব কিছু গোপনে শুনছিল চাকর হরিদাস। সে প্রথমে কিছুই বলতে চাইছিল না, ভাবছিল যদি মনিব রাগ করেন। কিন্তু ক্রমেই মণিবালা দেবীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করল। একদিন রাতে হরিদাস চাকর অতি সন্তর্পণে মৃদু পায়ে শশীভূষণবাবুর ঘরে প্রবেশ করল। ক্লান্ত শরীরে ঢুলু ঢুলু চোখে শশীভূষণবাবু জিজ্ঞেস করলেন, বলো হরি, তুমি তো সবই আড়াল থেকে শুনেছ। অনেক দিন ধরেই কিছু একটা বলবো বলবো করছো, তুমি বুঝতে পারছি, বলে ফেলো। আগে দাদাবাবু, বলছি গিন্নিমার জন্য তো ডাক্তার ডাকলেন, ওতে তো কিছুই হলো নি। যদি আমায় একবার সুযোগ দেন। কি বলতে চাও তুমি? হরিদাস এবারে শশীভূষণ বাবুর 2 পা জড়িয়ে ধরে বললেন, বাবু, আমি তো মাঝে মাঝেই নৌকা করে ওই ঘাটের ওপরে যাই। এখন ওই পারে নতুন এক সাধু বাবা আইছে, খুব বড় মাপের সাধু বাবা উনি বাবু, যে কোনো মানুষের রোগ যন্ত্রণা দূর করে দেন। আপনি যদি কন তাহলে ওনাকে একবার নিয়ে আসি গিন্ডিমার জন্য। সাধু বাবার কথা শুনেই শশীভূষণ একটু নড়ে চড়ে বসলেন। তিনি দ্রুত ওনাকে ডেকে আনার জন্য বললেন। হরিদাস ওনাকে প্রণাম করে বাইরে বেরোনোর আগে দরজার কাছে দাঁড়িয়ে বলে গেলে, একটা কথা বলে দি বাবু, উনি কিন্তু বোবা, তবে উনি কি কইছেন আপনি বুঝতে পারবেন। পরের দিন সন্ধে পেরিয়ে রাত নামতেই হরিদাস নৌকা করে পিঙ্গল দেউড়ির থানে নিয়ে এলো সাধু বাবাকে। রোগা, লম্বা চেহারা, মাথায় ঝাঁকড়া চুল, তবে চোখ দুটো অত্যন্ত শান্ত এবং ঠান্ডা। সারা শরীরে জায়গায় জায়গায় ছাই লাগানো আছে। কপালে একটা শ্বেত চন্দনের তিলক, আর মুখ ভর্তি কালো লম্বা দাড়ি গোঁফ। গলায় আর হাতের কবজিতে রুদ্রাক্ষের মালা, বাদিকের কানে একটা আংটা পরানো, আর নিম্নভাগে পরনে একটা কালচে ধুতি, আর কাঁধে একটা লম্বা ঝোলা। সেদিন আকাশটা সকাল থেকেই মুখ ভার করে বসেছিল। মেঘের দলের ক্রমাগত গর্জনের ডাক শোনা যাচ্ছে। অন্ধকার দেউড়ির ভিতরে বেশ অনেকগুলো লণ্ঠন জ্বলছে মিহি আলোয়। সাধু বাবা ভিতরে ঢুকে যখন ওনাদের ঘরে গেলেন, তখন হরিদাস চাকর দরজার সামনে দাঁড়ালেন। দেখুন সাধু বাবা, আমার স্ত্রীর একই অবস্থা, ডাক্তারেরাও কিছু বলতে পারলো না, এখন আপনিই আমার শেষ ভরসা। সাধু বাবা হাত তুলে ওনাকে থামালেন। তারপর নিঃশব্দে মণিবালা দেবীর হাতের নাড়ি পরীক্ষা করলেন। অতঃপর উনি ওনার ঝোলা থেকে একটা ছোট্ট মুখ বন্ধ করা মাটির পাত্র বের করলেন। ভিতর থেকে কিছুটা হলুদ আর ধুনো বের করে এনে প্রথমে নিজের মাথায় ঠেকিয়ে মুখ নাড়িয়ে কী সব মন্ত্র পড়লেন। তারপর সেটা কিছুটা মণিবালা দেবীর কপালে আর কিছুটা পায়ের পাতায় ভালো করে লেপে দিলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই ওনার রুগ্ন অসুস্থ শরীরটা কিরকম যেন নড়ে উঠল। আর তারপরেই শুরু হলো মারণ কাশি। কাশতে কাশতে ওনার মুখ থেকে চাপ চাপ গাঢ় কালচে বদ রক্ত উঠে এলো। শশীভূষণবাবু কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় দেখলেন সাধু বাবা ওনার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। সাধু বাবা, এই সমস্ত কি হচ্ছে? এসব কি হচ্ছে? তিনি হাতের ইশারায় কিছু একটা বুঝিয়ে দিলেন। কথাটা কি বললেন বুঝতে পারলেন না তিনি, কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকা হরিদাস ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে যেতে লাগলো। তিনি বুঝলেন হরিদাস নিশ্চয়ই কিছু বুঝেছে, তাই সে ভয়ে দৌড়ে চলে গেছে। শশীভূষণবাবু ওর পিছনে ছুটলেন। সাধু বাবা বসে রইলেন মণিবালা দেবীর পাশে। তখন নজর পড়ল অন্য দিকের দরজায় দাঁড়িয়ে থাকা ছোট্ট অহল্যার দিকে। তার চোখে মুখে কিরকম একটা ভয়ের রেশ।
সাধু বাবা কয়েক মুহূর্ত কেবল তার দিকে তাকিয়ে একটা অত্যন্ত নরম মৃদু হাসি হাসলেন। সাল 2025। মৃদু জলের কোলাহল আশেপাশের নিশ্ছিদ্র শূন্যতাকে মাঝে মাঝেই ত্বরান্বিত করছিল। এক নাগারে গল্পটা বলতে বলতে অবনীবাবু হঠাৎই থেমে জিজ্ঞেস করলেন, মশাই, আপনি শুনছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার বলার মাঝে আপনাকে বিব্রত করতে চাইনি। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম আপনি হয়তো ঘুমিয়ে পড়লেন। যাই হোক, তো এরপর হরিদাস চাকর ছুটতে ছুটতে বাইরের থানে চলে এলো। শশীভূষণ বাবু পিছন পিছন এলেন। কি হলো হরি, বলো, কি বুঝলে? উনি কি বোঝাতে চাইলেন? হরি প্রথমে কয়েক মুহূর্ত কিছুই বলতে চায় না, কিন্তু শেষমেশ শশীভূষণ বাবুর জোরাজুরির সামনে এসে বলেই ফেলল, বাবু, বাবু, গিন্নিমার শরীরে শরীরে পিশাচ আছে। ওই পিশাচ গিন্নিমারে নিয়ে যেতে চাইছে। গিন্নিমা আর কখনো ভালো হবে না বাবু, আর কখনো ভালো হবে না। কথাগুলো বলতে বলতে চাকর হরিদাস সেখানেই কাঁদতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে আকাশ ভেঙে বৃষ্টিপাত শুরু হলো। শশীভূষণ বাবুর মনে হলো ওনার পায়ের তলা থেকে কি যেন মাটিটা সরিয়ে দিল। স্থির হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে বললেন, সাধুদের কথার মধ্যে কোনো ভুল থাকে না। ওনারা সিদ্ধ পুরুষ, বহু সাধনা করে ত্রিকালজ্ঞ হয়ে উঠেছেন। উনি যখন একবার বলে দিয়েছেন, তখন তখন মণিবালাকে উনি যা বিধান দেওয়ার তাই দেবেন। হরি, এসো এসো আমার সাথে। হরিদাসের জোরাজুরি সত্ত্বেও তাকে একরকম টানতে টানতে আবার ভিতরে নিয়ে গেলেন তিনি। হরিদাসের দু চোখ ভর্তি জল। ভিতরে ঢুকে দেখলেন সাধু বাবা এখনো খাটের সামনেই বসে আছেন, আর মণিবালা দেবী হাঁ করে ঘোলাটে চোখে মণি উল্টে মাথার উপরে কি যেন দেখছেন। শশীভূষণ বাবু হাত জোড় করে প্রণাম করে জিজ্ঞেস করলেন, এখন তাহলে আমাদের কি করণীয় ঠাকুর? সাধু বাবা আবারও একবার মণিবালা দেবীর দিকে তাকালেন। তিনি এখন গো গো করে গোঙাচ্ছেন। মুখের ভিতর থেকে সাদাটে কষ বেরিয়ে আসছে। সাধু বাবা আরেকবার মণিবালা দেবীর চোখ দেখলেন। মণি ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে। সাধু বাবার কাজকর্ম কিছুই বুঝতে পারছেন না তারা। সাধু বাবা মণিবালা দেবীর বমনে উদ্রেক হওয়া রক্তের এক ফোঁটা নিয়ে ওনার গলায় আর দুই পায়ের কনিষ্ঠায় লাগালেন। সাথে সাথে ওনার সমগ্র শরীরটা কেঁপে কেঁপে উঠতে লাগলো। তার সাথে শুরু হলো আবার সেই গোঙানি। তারপর হঠাৎই কাঁপতে কাঁপতে মণিবালা দেবী একটা অদ্ভুত হাসি হাসলেন। মুখের ভিতর থেকে লাল জিভটা বের করে চোখের তীর্যক দৃষ্টিতে শশীভূষণ বাবু এবং হরিদাস চাকরের দিকে তাকিয়ে গঙিয়ে গঙিয়ে হাসতে থাকলেন। জিভের পাশ দিয়ে সাদাটে কষ বেরোতে লাগলো। ওনারা দুজনেই এই দৃশ্য দেখে প্রায় ভীত হয়ে দুপা পিছিয়ে আসেন। বাচ্চা মেয়েটা তখনই ভয়ে ছুটে অন্য ঘরে চলে গেল। ক্রমেই কম্পন বাড়তে শুরু করলো ওনার শরীরে। মণিবালা দেবীর শরীরটা কাঁপতে কাঁপতে এমনভাবে ওনাদের দিকে তাকিয়ে গঙিয়ে গঙিয়ে হাসতে থাকলো যে মনে হলো ওনার ভিতরের পিশাচ নিজের পরবর্তী শিকারের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে আর লাল ঝরছে। এরপর যখনই তিনি একটা বিকট চিৎকার করে উঠলেন, তখনই সাধু বাবা নিজের রুদ্রাক্ষ ওনার কপালে স্পর্শ করিয়ে দিলেন। ধীরে ধীরে ওনার কম্পন মিলিয়ে এলো, হাসিটাও স্তব্ধ হয়ে এলো। চোখ দুটো বন্ধ করে তিনি আবার আগের মতো শুয়ে রইলেন। সাধু বাবা এরপর ইশারায় কি করতে হবে বুঝিয়ে দিলেন। যদিও এবারে শশীভূষণ বাবু ঠিকই বুঝেছিলেন, কিন্তু তবুও
হরিদাস চাকরের দিকে বিস্ময়ে চোখ ফিরতেই সে তার গামছা দিয়ে চোখে জল মুছতে মুছতে বললে, হ্যাঁ বাবু, আপনি ঠিকই বুঝেছেন। নয়তো উনি কইছেন আপনিও ওনার মতন। এইটুকু শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন শশীভূষণ বাবু। এক মুহূর্তের মধ্যে নিজের আদুরে স্ত্রীকে যেন নিজের অন্তরের পুঞ্জীভূত ঘেন্না আর ক্রোধের শিখরে পৌঁছিয়ে দিলেন তিনি। এরপর কি হলো মশাই? অকস্মাৎ প্রশ্নে একটু চমকে উঠলেন অবনীবাবু। গল্প পাঠে বাধা পড়ল একটু। তিনি হাসতে হাসতে আবারও একটা বিড়ি ধরালেন। তারপর এক রাশ ধোঁয়া ছেড়ে বললেন, আপনি বেশ উৎসাহ পেয়েছেন বলেই মনে হচ্ছে। হ্যাঁ, তা একটু পেয়েছি বলতে পারেন। বলুন না, এরপর কি হলো? এরপর আর কি, আগেই তো বলেছিলাম যে শশীভূষণ বাবুর কাছে সাধুদের কথার গুরুত্ব অপরিসীম। তাই নিজের প্রাণ সংশয়ের কথা শুনে সেই ঝড় বৃষ্টির মাঝে রাতেই একরকম ঘুমের মধ্যেই শ্বাস রোধ করে নিজের স্ত্রীকে হত্যা করলেন। যদিও এই কাজে হরিদাস চাকরের সমর্থন ছিল না বলে সে আগেই সেই বাড়ি ছেড়ে চলে গেছিল। অহল্যা নিজের বাবাকে ওইভাবে মাকে মারতে দেখে বেশ ভয় পেয়ে গিয়েছিল। তাই সেই রাতেই এই থান ছেড়ে পালিয়ে যায়। কিন্তু কোথায় যায় কেউ জানে না। আসলে ওই সাধু বাবার কথা শুনেই শশীভূষণ বাবুর মধ্যে থেকে নিজের স্ত্রী আর মেয়ের উপর থেকে সব রকম আবেগ অনুভূতি নষ্ট হয়ে যায়। তাই মেয়ে চলে গেলেও ওনার আর কোনো কষ্ট হয় না। এটা তো যে কেউ হলে তাই করতো। আচ্ছা, আর শশীভূষণের কি হলো? উনি ভেবেছিলেন তিনি মুক্তি পেয়ে গিয়েছিলেন, কিন্তু পাননি। এই সম্পত্তিও বেশি দিন ভোগ করতে পারেননি। মাত্র 1.5 বছরের মাথায় তিনিও মারা যান। শোনা যায় একদিন ঘরের মেঝেতে ওনার মৃতদেহ কাঠ হয়ে পড়ে থাকতে দেখা গেছিল। ভয়ে প্রায় ঠিকরে বেরিয়ে আসা চোখ, যেন বিভৎস কিছু দেখে অত্যন্ত ভয় পেয়েছিলেন তিনি। অনেকে তো আবার বলেন মণিবালা দেবীর প্রেতাত্মা ওনাকে নিয়ে গেছেন। কিন্তু আসল দোষিত ছিলেন ওই সাধু বাবা। সাধু বাবাকে বলছেন কেন? উনি তো শশীভূষণ বাবুকে ওই পিশাচ বউয়ের হাত থেকে রক্ষা করলেন। আরে না না মশাই, ওসব তো গাল গল্প। আপনি সব সাধনার কথা শোনেননি? মৃতদেহের উপর বসে তন্ত্র সাধনার প্রাচীন রীতি আছে সাধুদের মধ্যে। আমার মনে হয় সাধু বাবার একটা মৃতদেহ প্রয়োজন ছিল, আর উনি দেখেছিলেন হয়তো মণিবালা দেবী ওনার কাজের জিনিস হতে পারেন। তাই তিনি শশীভূষণ বাবুকে বোকা বানিয়ে নিজের হাতের কিছু কাজ দেখিয়ে প্রমাণ করেন যে মণিবালা দেবী আসলে ওই পিশাচের শিকার। তারপর ওনার হাত দিয়েই হত্যা করিয়ে মৃতদেহ নিয়ে যান। যদি সত্যিই ওনাকে পিশাচ ধরতো, তাহলে তিনি মৃতদেহ কেন সঙ্গে করে নিয়ে যেতেন? তা সে ঠিকই বলেছেন। আচ্ছা, আপনার গল্প কি এখানেই শেষ নাকি? আরে না না মশাই, সবে তো অর্ধেক এলাম। এবারেই তো আসল ঘটনা শুরু। কেন এই পিঙ্গল দেউড়ির থানে এত ভৌতিক কার্যকলাপ আছে? বেশ, তবে শুরু করুন। অবনীবাবু আবারও দাঁত বের করে একটা উৎসাহের হাসি হাসতে হাসতে পড়া শুরু করলেন। সাল 1985। এরপর কেটে গেছে 40টি বছর। নারায়ণগঞ্জ আগে থেকে বেশ একটু উন্নত হয়েছে। এখন ঘাটে বেশ স্টিমার চলে। গ্রামে মেঠো পথ থেকে কাঁচা রাস্তা হয়েছে। রাস্তার ধারে ধারে হ্যারিকেনের আলো জ্বালানোর ব্যবস্থা হয়েছে। তবে এসব কিছু হলেও গ্রামীণ ভাবটা এখনো বজায় রয়েছে। এখনো রোজ সাহাদের ঘাট থেকে নৌকা চলাচল করে। এরকমই একদিন বিকেলের পড়ন্ত আলোয় টুংটুং করতে করতে একটি ঘোড়ার গাড়ি গ্রামের শেষ প্রান্তের এই পিঙ্গল দেউড়ির থানে এসে থামল। এখন আর এখানে কেউ থাকে না। তবে তিনি আসছেন শুনে
হরিদাস চাকরের ছেলে রামগোপাল আসবে বলেছিলেন। তিনি বলতে সেই ছোট্ট অহল্যা দেবীর মেয়ে, নাম মৃণালিনী। অহল্যা দেবীর অকাল মৃত্যুর পর তিনি ওনার স্বামীকে নিয়ে এখানে থাকতে আসেন। রামগোপাল ওনাদের দুজনকে সাদরে ভিতরে নিয়ে গেল। বড় কর্তা শশীভূষণবাবু মারা যাওয়ার প্রায় 40 বছর পর আবার এই বাড়িতে মানুষের পদধূলি পড়ল। আপনারা এখানে না এলেই পারতেন। কেন? আমি কি আমার দাদুর বাড়িতে আসতে পারি না? জায়গাটা তো বিশেষ ভালো না মা। আসার সময় গ্রামের লোকেদের মুখে তো সবই শুনলেন। বলুক, ওরা তো অশিক্ষিত, তাই বলে আমি আমার দাদুর এত বড় বাড়ি থাকতে অন্য জায়গায় থাকবো? সেটা কি করে হয়? আচ্ছা রামগোপাল দাদা, আমরা দাদু দিদার ঘরে থাকবো। ওই ঘরটা খুলে দাও, আর পরিষ্কার না থাকলে আমরা করে নেব, তোমায় করতে হবে না। রামগোপাল একবার ভাবলো যে বারণ করবে কিনা, কিন্তু পর মুহূর্তেই ভাবলো এতখানি যখন এসে গেছেন ওনারা, তখন এইটুকুতে আর কি বা বেশি হবে। অতএব সে দরজা খুলে দিল। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার দরুন ঘরের মধ্যে একটা ভ্যাপসা গুমোট ভাব রয়েছে। চারিদিক ঝুলে আর মাকড়সার জালে ভরে গেছে। ওনার স্বামী চন্দ্রনাথ একদিকের দেওয়ালে টাঙানো একটা হাতে আঁকা ছবির দিকে এগিয়ে বললেন, মৃণাল, দেখে যাও, তোমার দাদু দিদা এবং তোমার মা একসাথে। মৃণালিনী সেদিকে এগিয়ে এসে দেখলেন দাদু আর মায়ের ছবিটা এখনো বোঝা যাচ্ছে, কিন্তু দিদার মুখটা পুরো কালো রঙে নষ্ট হয়ে গেছে। তোমার দিদার ছবিতে এরকম কালো কালো কি লেগে আছে কে জানে? কাজল, কাজল পুরে লেগে গেছে। দিদা কাজল পরতে খুব ভালোবাসতেন তো, ওই দেখো। মৃণালিনী যেদিকে নির্দেশ করল সেদিকে খাটের পাশে একটা ছোট্ট টেবিল রয়েছে। সেখানে কাজলের অনেকগুলো ভিন্ন ভিন্ন রকমের কৌটো রয়েছে। চন্দ্রনাথ ছবিটা দেখতে দেখতেই বললেন, আচ্ছা, গ্রামের লোকজন যা বলছিল সেটা কি তোমার সত্যি বলেই মনে হয়? সেটা দেখতেই তো এখানে আসা। বাবু, আমি রাতে এখানে থাকবো না। আপনাদের খাবার রান্না করে ঢাকা দিয়ে রেখেছি। আমি আবার কাল ভোরে আসবো। তুমিও তাহলে এসবে বিশ্বাস করো? ঠিক আছে, যাও, কাল তাড়াতাড়ি চলে আসবে। সন্ধ্যার অন্ধকার একটু নেমে এলে মৃণালিনী ঠান্ডা হাওয়ায় থানের সামনের পুকুরে গিয়ে বসল। মনে মনে ভাবতে থাকলো, হয়তো দিদা এখানে বসেই গান করতেন, কাজল পড়তেন। নিজের মনে মনে গুনগুন শুরু করলেন। হঠাৎ ওনার মনে হলো ওনার সাথে সাথে অন্য কেউ যেন গলা মেলাচ্ছেন। বাতাসটা হঠাৎ ভারী হয়ে এসেছে, আবার নাকে একটা পচা দুর্গন্ধ মতো আসছে। নড়ে চড়ে উঠলেন মৃণালিনী দেবী। তিনি এখন গান থামিয়ে দিয়েছেন, কিন্তু গুনগুন শব্দটা শোনা যাচ্ছেই। হঠাৎই মৃণালিনী দেখলেন যে থানের লণ্ঠনের আলোয় ওনার ছায়ার উপর থেকে আরেকটা বড় মেয়েলি ছায়া ফুটে উঠেছে সিঁড়ির উপর, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ক্রমশ সুরেলা শব্দটা কিরকম একটা নাকি সুরে পরিবর্তন হচ্ছে। ছায়াটা দেখে মনে হচ্ছে তিনি পা ছড়িয়ে বসে আছেন আর সারা মুখে কি সব যেন মাখছেন। ভয়ে মৃণালিনী দেবীর শরীর ঠান্ডা কাঠ হয়ে গেল। কোনো মতে পিছনে সরতে আরম্ভ করলেন তিনি। ঠান্ডাতেও শরীর বেয়ে ঘাম দেখা দিচ্ছে। তিনি দ্রুত দৌড়ে ঘাট থেকে ঘরের দিকে আসতে শুরু করলেন। সুরের মধ্যে থেকে এখন খলখল করে ভাঙা খ্যাসখ্যাসে কণ্ঠে হাসির আওয়াজ পিছন থেকে আসতে লাগলো। বিস্ফারিত চোখে হাঁপিয়ে উঠে মৃণালিনী দেবী তৎক্ষণাৎ হন্তদন্ত হয়ে ঘরের ভিতর ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে নিজের ঘরে চলে এলেন তিনি। শরীরটা অত্যন্ত খারাপ লাগছে। স্নানঘরে ঢুকে কোনো মতে হড়হড় করে বমি করা শুরু করলেন। কিরকম অদ্ভুত কালচে কালচে বমির উদ্রেক হলো। এমন সময় চন্দ্রনাথ বাবু ঘরে প্রবেশ করলেন।
মৃণালিনী দেবী সবিস্তারে সবকিছু ওনাকে খুলে বললেন। চন্দ্রনাথ সব শুনে মৃদু হেসে বললেন, তুমি নিজেই এখানে আসার সময় বলছিলে যে এসব বিশ্বাস করো না, আবার এখন নিজেই এসব কথা বলছো। হ্যাঁ, তুমি তুমি বিশ্বাস করো? আমি সত্যি বলছি, ওই ঘাটের পারে অন্ধকারে মনে হলো একটা একটা বড় ছায়া। আশ্চর্য, কেউ না থাকলে ছায়া আসবে কি করে? শোনো, রাতের বেলায় আমাদের অন্ধকারে চোখ সবসময় কিছু একটা আকৃতি খোঁজার চেষ্টা করে। হয়তো কোনো গাছের ডাল ছিল, ওরকম ছায়ার জন্য ভেবেছো কোনো মানুষ বসে আছে। মৃণালিনী কপট রাগ দেখিয়ে জানলার কাছে গিয়ে বললেন, কিন্তু নিজের চোখে যা দেখলাম তা অবিশ্বাস করব কি করে? ওই সুর, ওই গুনগুন। চন্দ্রনাথ ওনার পিছন থেকে দুই কাঁধে মৃদু স্পর্শ করিয়ে বললেন, আজ পথশ্রম করে ক্লান্ত শরীরে ভুল দেখেছ। রামগোপাল খাবার করে গেছে, খেয়ে ঘুমিয়ে পড়ো কেমন? মৃণালিনী দেবীও আর কোনো উত্তর না দিয়ে খেয়ে দিয়ে পালঙ্কে শুয়ে পড়লেন। সত্যিই ওনার শরীর ক্লান্ত ছিল। অন্ধকার ঘরে মিহি মিহি মোমবাতির হলদে আলোয় এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছিল। ওনারা দুজন মণিবালা দেবীর ঘরেই শুয়েছিলেন, কিন্তু তন্দ্রা এলো না চন্দ্রনাথের। তিনি জানেন মৃণালিনী আজ ভুল কিছু বলেননি। মৃণালিনী দেবী ঘুমিয়ে পড়লে তিনিও উঠে গিয়ে প্রথমে স্নানঘরের দিকে এগিয়ে যান। এখনো কিছুটা রক্তের কালচে ফোঁটা পড়ে আছে। বেশ কিছু সাদাটে দানা এখনো থকথক করে ভাসছে সেই গাঢ় কালচে তরলে। সেগুলো কিরকম যেন নড়াচড়া করছে। যে কোনো সুস্থ মানুষের বমন এমন হতে পারে না। চন্দ্রনাথবাবু একবার মনে মনেই ভাবলেন, তুমি সত্যিই মানুষ তো মৃণালিনী, নাকি তুমিও তোমার দিদার মতোই? কথাগুলো বলতে বলতে তিনি বাইরে বেরিয়ে এলেন। দেওয়ালে টাঙানো ছবিটার সামনে গিয়ে দাঁড়ালেন। একটা কথা তিনিও মৃণালিনীকে বলেননি। ঘরে ঢোকার পর থেকেই ওনার খালি মনে হচ্ছে ছবির সব থেকে নষ্ট হয়ে যাওয়া মানুষের মুখটা, অর্থাৎ মণিবালা দেবীর অদৃশ্য দুই চোখ ওনাদের প্রতি পদক্ষেপ পরতে পরতে মেপে নিচ্ছে। পরের দিন রাতে রিনা মা, আরে আয় আয়, আমার কাছে আয়। হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল মৃণালিনী দেবীর। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ঘরের ভিতরে মোমবাতিগুলো নিভে গেছে। বাইরে জানলা থেকে ঠান্ডা হাওয়ার রেশ ভিতরে আসছে। পাশে এখনো চন্দ্রনাথ ঘুমিয়ে আছে। নিজের মনে মনেই তিনি বলে উঠলেন, আমি আমি কি তাহলে স্বপ্ন দেখলাম? না রে মেয়ে, স্বপ্ন নয়, আমি তো তোকে ডাকছি। অতল অন্ধকারের গহ্বর থেকে ভেসে আসা কণ্ঠস্বরটা বড্ড খ্যাসখ্যাসে আর ধরা ধরা। তিনি এদিক ওদিক তাকাতে থাকলেন। এই ঘরে তো কারোর ঢোকার কথা নয়, তাহলে আওয়াজটা আসছে কোথা থেকে? এমন সময় ধক করে দেওয়ালে টাঙানো ছবির সামনে মোমবাতিটা জ্বলে উঠল। ছবির উপর হলদে আলোর রেশ পড়েছে। মৃণালিনী দেবী আবার শুনতে পেলেন সন্ধ্যার সেই খলখল হাসির শব্দ। কিছু বুঝে ওঠার আগেই একটা অত্যন্ত মিষ্টি আর কড়া গন্ধ ওনার নাকে এলো। অনেকটা ভিজে কাঠ আর সোদা মাটির সাথে আতর মেশানো মিষ্টি গন্ধ। তিনি দেখলেন ছবির পিছন থেকে আবার সেই কালচে ছায়ামূর্তি দেওয়ালে ফুটে উঠছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। খ্যাসখ্যাসে ভাঙা কণ্ঠটা আবার ওনাকে ডাকল,
কিরে, আমায় দেখে ভয় পেলি নাকি? ভয় কিসের? আমি তো তোর দিদাই রে। আয় আয় মা, আয় আমার কাছে আয়। মিষ্টি গন্ধটা ততক্ষণে ওনাকে প্রায় উন্মাদের মতো ভাবলেশীন করে তুলেছে। চোখ দুটো ঢুলু ঢুলু রক্তাভ হয়ে উঠেছে, শরীরটা শিথিল হয়ে এসেছে। নিজের অজান্তেই আমতা আমতা করে ভাঙা ভাঙা কণ্ঠে মৃণালিনী দেবী সেই অদৃশ্য কণ্ঠের উদ্দেশ্যে উত্তর দিলেন, তুমি তুমি কেন এসেছো দিদা? তোকে আমার সাথে নিয়ে যেতে এসেছি রে। তোর মাকে তো আমি নিয়ে এলাম, কিন্তু সে তো তোকে ছেড়ে থাকতে পারছে না। সারাদিন শুধু তোর নাম করে যায়, আর আমিও তোকে ছেড়ে থাকতে পারছি না। আমাকে আমাকে কোথায় নিয়ে যাবে? অন্ধকারে, গভীর অন্ধকারে। আয় আয় আমার কাছে। কিন্তু কিন্তু তুমি কোথায়? এই তো, আয়, তোর চোখের সামনেই আছি। মৃণালিনী দেবী নিজের চোখের সামনে দেখলেন একটা কালচে ছায়ামূর্তি একটু একটু করে দেওয়ালে টাঙানো ছবিটা থেকে বেরিয়ে আসছেন। ধীরে ধীরে সেটা একটা মানুষের রূপ নিতে শুরু করলো। মৃণালিনী দেবীর মনে হলো উগ্র মিষ্টি গন্ধটা একটু একটু করে যেন বৃদ্ধি পাচ্ছে, আর তার সাথে সেই কালচে অবয়বটাও একটু একটু করে প্রকাশ পাচ্ছে। সব শেষে একটা নোংরা বীভৎস দেখতে বৃদ্ধা মুখ ভেসে উঠল। মুখের উপর কালচে কাজলের রেশ ছড়াছড়ি, আর চোখের উপর আর নিচে লালচে সিঁদুরের ছোপ ছোপ দাগ। চোখের মনি নেই, সাদা অংশটা সম্পূর্ণ ঘোলাটে। কালচে মুখের ভিতর দাঁতগুলো পোকায় খেয়ে নিয়েছে, আর মুখের চারপাশে ভন ভন করে একদল মাছি উঠছে। অকৃত্রিম পৈশাচিক উন্মত্ত হাসি হেসে তিনি হাতছানি দিয়ে ডাকতে থাকলেন ঘোরগ্রস্ত মৃণালিনী দেবীকে। জবুথবু ভঙ্গিতে প্রায় দম দেওয়া পুতুলের মতো নেমে এলেন তিনি। উল্টোদিকে চন্দ্রনাথ বাবু তখনও অঘোরে ঘুমোচ্ছেন। মৃদুমন্দ পায়ে মৃণালিনী যতই এগোচ্ছেন, ততই সেই বৃদ্ধা ছায়ামূর্তি ঘরের পিছনের দিকে যেতে থাকলেন। দুজনের মধ্যে দূরত্ব সর্বদা একই বর্তমান। পিছনে সরতে সরতে বৃদ্ধার অবয়ব একসময় ঘরের বাইরের অন্ধকারে মিলিয়ে গেল, কিন্তু মৃণালিনী দেবী একই রকম জড়সড় ভঙ্গিতে এগোতে থাকলেন সেই অন্ধকারের দিকে। শুধু কানে আসছে সেই খ্যাস খ্যাসে ভাঙা কণ্ঠস্বরটা, আয় আয়, অন্ধকারের ভিতর ঢুকে আয়। ভয় নেই বাচ্চা, আমি আছি তো। আয় 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 আয়। আসছে আসছে দিদা। যখন ঘুমের রেশটা কাটল, তখন প্রায় সকাল হয়ে এসেছে। মিঠে সূর্যের আলো জানলা দিয়ে ভিতরে প্রবেশ করেছে। চন্দ্রনাথবাবু পাশ ফিরে দেখলেন মৃণালিনী নেই। একটু অবাক হলেন। মৃণালিনী তো কখনোই ওনার আগে ঘুম থেকে ওঠেন না, তাহলে আজ কি হলো? চোখে মুখে জলের ঝাপটা দিয়ে তিনি খুঁজতে শুরু করলেন। ঘরের বাইরে এসে তিনি ডাকতে শুরু করলেন, মৃণাল, মৃণাল,
মৃণাল, কোথায় তুমি? দেখো, যদি এগুলো মজা হয়ে থাকে তাহলে বেরিয়ে এসো। আমার কিন্তু এগুলো একদম ভালো লাগে না। কোনো উত্তর এলো না, শুধু ওনার কণ্ঠস্বর বাড়ির ভিতরের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে উঠল। এই প্রথম মনের মধ্যে একটি ভয়ও লাগতে শুরু করলো। কানের কাছে মুখ এনে কেউ যেন ফিসফিসিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলে গেল, এই বাড়ি ছেড়ে চলে যা, পালিয়ে যা এই বাড়ি থেকে, প্রাণে বেঁচে যাবি। নিজেকে ছাড়াও অন্য কারোর উপস্থিতি অনুভব করলেন তিনি। ঠিক রান্নাঘরের কাছাকাছি আসতেই একটা পোড়া পচা গন্ধ নাকে এলো ওনার। গন্ধটার পিছন করতে করতে রান্নাঘরে প্রবেশ করলেন। সেখান থেকে একটা চাপা গোঙানির স্বর ভেসে আসছে। এগোতে এগোতে একটু ভিতরের দিকে ঢুকেই তিনি যে অস্বাভাবিক দৃশ্য দেখলেন, তাতে ওনার ভয়ে শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা রক্তের হিমেল স্রোত বয়ে গেল। তিনি দেখলেন ছড়িয়ে ছিটিয়ে থাকা খাবার দাবারের মধ্যে একটা কালচে পোড়া দেহ পড়ে আছে। সেখান থেকেই গন্ধটা বেরোচ্ছে। দেহটা এখনো জীবিত। তার চারপাশে কালচে কালো রক্তে ভেসে যাচ্ছে। এক হাত তুলে কিছু একটা যেন বলার চেষ্টা করছে ওনাকে, কিন্তু চন্দ্রনাথ বাবু ওনার কাছে পর্যন্ত যেতে ভয় পাচ্ছেন। দেহটার চোখের থেকে রক্ত পড়ছে, মনি নেই, সাদাটে অংশটা ঘোলাটে হয়ে গেছে। গোঙানি দিয়ে কিছু একটা বোঝাতে চাইছে। দেহটা আর কারোর নয়, রামগোপাল চাকরের। দৃশ্যটা দেখে তিনি সেখানেই কাস্তে কাস্তে হড়হড় করে বমি করে দিলেন। ওনারও কাস্তে কাস্তে মুখ থেকে চাপ চাপ রক্ত বেরিয়ে এলো। কোনো মতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। বাইরে এসে একটু নিঃশ্বাস নিয়ে কাস্তে কাস্তে বললেন, এই বাড়ি এক অভিশপ্ত বাড়ি। মৃণাল থাকলে আমি এখনই বেরিয়ে যেতাম, কিন্তু কিন্তু ওকে ছাড়া কি করে চাই? কোথায় যে গেল মেয়েটা? সেদিন সারা দিন খোঁজাখুঁজি করেও চন্দ্রনাথবাবু মৃণালিনীর কোনো খোঁজ পেলেন না। ক্রমে দিনের আলো মিলিয়ে রাতের অন্ধকার নামতে চলল। সারাদিন শরীরে কোনো খাওয়া দাওয়া পড়েনি। শরীরটা বড্ড দুর্বল লাগছে ওনার। নিজেদের ঘরের ছবিটার সামনে এসে দাঁড়াতেই একটু থমকে গেলেন। কিরকম একটা পরিবর্তন লাগছে বলে মনে হচ্ছে। জিনিসটা বুঝতে পেরেই ভয়ে ওনার চোখ বিস্ফারিত হয়ে গেল। ছবিতে মণিবালা দেবীর মুখটা যেখানে পুরোপুরি নষ্ট হয়ে গেছিল, এখন সেখানে স্পষ্ট একটা মুখ ফুটে উঠেছে। মুখটা অনেকটা মৃণালিনীর মতোই দেখতে। চন্দ্রনাথ বাবু জানতেন মৃণালিনীকে দেখতে অনেকটা ওনার দিদার মতো, কিন্তু তাই বলে এতটা দোল মিলবে সেটা তিনি আন্দাজ করেননি। আর হঠাৎ করেই বা মুখটা পরিষ্কার হলো কি করে? কিছু বুঝে ওঠার আগেই তিনি ক্ষোভে, রাগে, ভয়ে সব মিলিয়েই ছবিটা দেওয়াল থেকে খুলে এনে হন্তদন্ত হয়ে বাড়ির বাইরে ফেলে দরজা বন্ধ করে দিলেন। কাদামাখা রাস্তার উপর ছবিটা আছড়ে পড়ল। একটা জিনিস হয়তো তিনি খেয়াল করলেন না, ওনার দরজা বন্ধ করার সাথে সাথে অন্ধকারের নিগূঢ় তমসায় একটা কালচে ছায়া ছবির উপর দিয়ে চলে গেল। সেদিন রাতে কোথায় চলে গেলে মৃণাল? আমার ছেলে কোথায় চলে গেলে? একবার ফিরে এসো, আমরা আবার কলকাতা ফিরে যাব। ফিরে এসো মৃণাল, ফিরে এসো। এইভাবে কতক্ষণ অপেক্ষা করেছেন ঠিক খেয়াল নেই ওনার।
রাত ক্রমশ বাড়তে শুরু করেছে। মাঝরাতের সময় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। চন্দ্রনাথবাবুর দু চোখে ঘুম নেই। হঠাৎ করেই ওনার মনে হলো খাটের পাশের টেবিল থেকে একটা কাজলের পোড়া গন্ধ আসছে। পাশ ফিরে দেখলেন, হ্যাঁ, সেখানে একটা মাটির পাত্রে কালো পোড়া কাজল রয়েছে। হঠাৎই মনে হলো একটা পায়ের শব্দ। বাইরের বারান্দা দিয়ে কেউ এদিকেই হেঁটে আসছে। একটা হালকা হাসির রেশ ওনার মুখে ফুটে উঠল। তিনি দৌড়াতে দৌড়াতে বাইরের বারান্দায় বেরিয়ে এলেন। না, কেউ নেই। আবারও শব্দটা কানে এলো। এবারে আওয়াজটা ঘরের ভিতর থেকে আসছে। তিনি আবার ছুটে ঘরের ভিতরে এসে থমকে দাঁড়িয়ে পড়লেন। খাটের উপর একটা ছায়ামূর্তি বসে আছে। তার সম্পূর্ণ শরীর কালো কাপড়ে ঢাকা, চেহারা মেয়েলি, ঘোমটার মতো করে মুখ ঢেকে রয়েছে। মৃদু পায়ে অল্প এগিয়ে এসে চন্দ্রনাথবাবু জিজ্ঞেস করলেন, মিনার, মিনার, তুমি এসেছ? মেয়েলি ছায়ামূর্তিটা একটু একটু করে শুধু ঘাড় নেড়ে না জানালো। চন্দ্রনাথবাবু কিছুই বুঝতে পারলেন না। তিনি একটু একটু করে এগিয়ে আসতে থাকলেন। ছায়ামূর্তির শরীর কেমন যেন শুকিয়ে গেছে বলে মনে হচ্ছে। কালো কাপড়টা হাওয়ায় উড়ছে। দুজনেরই চোখ পড়ল খাটের পাশের টেবিলে রাখা পোড়া কাজলের উপর। অন্ধকারের মধ্যেও চন্দ্রনাথবাবু বুঝতে পারলেন ছায়ামূর্তির মুখে যেন একটু হাসি ফুটে উঠেছে। ধীরে ধীরে মূর্তিটা নিজের হাতটা বাড়িয়ে দিল সেই পাত্রের দিকে, আর সাথে সাথে ওনার মুখের উপর থেকে কালো কাপড়টা সরে গেল। ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠলেন চন্দ্রনাথবাবু। মেঝের উপর ধপাস করে পড়ে গিয়ে চিৎকার করে চোখ মুখ ঢেকে হাত পা ছুঁড়তে ছুঁড়তে পিছনের দিকে সরতে থাকলেন। ওনার সামনের ছায়ামূর্তির এখন পূর্ণ অবয়ব দেখা যাচ্ছে। মুখের জায়গায় একদিক সম্পূর্ণ পোড়া কালচে মুখ, সেখান থেকে চামড়া মাংস খসে পড়ছে বলে মনে হচ্ছে, আর অন্য দিকটা পুরোপুরি সাদাটে মাংসলো একটা স্তর, আর ভিতরের সাদাটে নর কঙ্কাল দৃশ্যমান। তবে সব থেকে বড় কথা, মুখের আদলে মণিবালা দেবী এবং মৃণালিনী দুজনেরই প্রতিচ্ছবি ফুটে উঠছে। দাঁতগুলো কালচে হয়ে আছে। তার মুখের চারপাশে ভন ভন করে একদল মাছি উড়ে বেড়াচ্ছে, ঠিক যেমন মরা মানুষের মুখের ওপর ওড়ে। পৈশাচিক ভঙ্গিমায় খলখল করে হাসতে হাসতে মূর্তিটা একটু একটু করে পোড়া কাজল নিতে শুরু করলো, আর নিজের মুখে আনন্দ সহকারে মাখতে শুরু করলো। ততক্ষণে সামনের দৃশ্য দেখে চন্দ্রনাথবাবুর হৃদস্পন্দন দুবার গঙিয়ে উঠে পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। ওনার বিস্ফারিত চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে। তমসা ঘেরা অন্ধকারের রাতে এই পিঙ্গল দেউড়ির থানে ঘটে গেল এক আশ্চর্য অলৌকিক ঘটনা, যার সাক্ষী আজকের যুগে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা এই নিস্তব্ধ ভগ্ন প্রায় শ্যাওলা জমা দেওয়াল ছাড়া আর কেউ নয়। সময় 2025। ডায়েরি বন্ধ করে অবনীবাবু হাসতে হাসতে বললেন, এরপর তো চন্দ্রনাথবাবুর মৃতদেহকে পরের দিন সকালে আশেপাশের লোকজন ওই রান্নাঘরেই পোড়া অবস্থায় পেয়েছিল, যেখানে রামগোপালের দেহ ছিল। এই হলো আপনার ঘটনা। এবারে বলুন, কেমন লাগলো? ভালোই, গল্পের জন্য তো খুবই ভালো, কিন্তু কয়েকটা জিনিস যেমন বুঝলাম না। কি জিনিস বলুন তো? যদি শশীভূষণ বাবু
ওই সাধু বাবার কথা মতোই কাজ করেছিলেন, তাহলে ওনার 1.5 বছরের মাথায় মৃত্যু হলো কেন? কি দেখে ভয় পেয়েছিলেন তিনি? সেটা এখনো জানা যায়নি। আমার অনুমান তিনি অনুশোচনায় ভুগছিলেন নিজের স্ত্রী আর সন্তান হারিয়ে, তাই হয়তো ভয়ের কোনো স্বপ্ন দেখেছিলেন, যেটাকে আমরা এখনের ভাষায় ওই মতিভ্রম আর দৃষ্টিভ্রম বলে থাকি। না, ওনার ওই রকম কিছুই হয়নি। ওই সন্ন্যাসীর আসলে একটি নয়, 2টি মৃতদেহের প্রয়োজন ছিল। 3য় মৃতদেহ হিসেবে তিনি শশীভূষণ বাবুকে নিয়ে গিয়েছিলেন। অবনীবাবু কথাটা শুনে একটু ভুরু কুঁচকালেন। ওনার আশেপাশের বাতাসটা ঠান্ডা হয়ে এসেছে। গল্প পড়তে পড়তে কখন যে অন্ধকার গাঢ় হয়ে জমাট বেঁধে গেছে সেই খেয়াল ওনার নেই। তিনি আমতা আমতা করে প্রশ্ন করলেন, আচ্ছা, তাই বুঝি? তো আপনি এত কিছু জানলেন কি করে? কালো কাপড়ে ঢেকে থাকা অবয়বটা উঠে দাঁড়ালেন। অবনীবাবুর মনে হলো কিরকম একটা অদ্ভুত ঠেকছে বিষয়টা। লোকটা উঠে দাঁড়িয়ে বললেন, আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। অধমের নাম শশীভূষণ সাহা। ভালো থাকবেন, নমস্কার। কথাটা বলার সাথে সাথেই লোকটা অদৃশ্য হয়ে গেলেন। অবনীবাবুর ভয়ে রক্তহীন হয়ে গেল। পুরো শরীরটা ওখানেই অবশ হয়ে গেল বলে মনে হলো। বিস্ফারিত চোখে বুক ধরে তিনি গো গো করে গোয়াতে শুরু করলেন। নৌকাটা মৃদু দুলে উঠল। হাতের থেকে টর্চটা পড়ে গেল। জিভটা আস্তে আস্তে বেরিয়ে গেল। মুখের ভিতর থেকে কষ বেরিয়ে এলো। ধীরে ধীরে চোখের সামনে দৃষ্টিটা ঝাপসা হয়ে আসতে আসতে সম্পূর্ণ অন্ধকার হয়ে এলো। পরের দিন সকালে গ্রামবাসীরা আবার প্রায় দীর্ঘ 40 বছর পর একটা কালচে পোড়া আধ খাওয়া মৃতদেহ উদ্ধার করল এই পিঙ্গল দেউরির থানের পুকুর ঘাটে বাঁধা নৌকার উপর থেকে। তীব্র মাংস আর চামড়া পোড়ার গন্ধ বেরোচ্ছে। চারপাশে লোকজন জড়ো হয়ে নাকে হাত দিয়ে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। একজন বাচ্চা ছেলে নৌকার নিচে জলের মধ্যে থেকে তুলে আনলো একটা ডায়েরি। তার উপর গোদা গোদা বাংলা হরফে লেখা পিঙ্গল দেউরির থানের ভৌতিক কাহিনী। ছেলেটা কি বুঝলো বোঝা গেল না, তবে সে ভিড় উপেক্ষা করে ডায়েরিটা নিয়ে ছুটে ভিড় থেকে বেরিয়ে সকলের চোখের আড়ালে চলে গেল। দিনের আলোটা আজ বড্ড ফ্যাকাশে হয়ে থানের উপর তেরছা হয়ে পড়ছে।